ভালোবাসার রঙে রাঙিয়ে তাই তো আমি রাজও আমার কাছে ভাইয়ের মতো সন্তানের মতো। কি বলে? আমি ঠিকই বলেছি বাবা, বৌদির কাছে যাও সন্তানের স্বামী, তাই বলছি এবার থেকে তুমি আবিরকে ভুলে যাও না। প্রাণ থাকতেও নয়। আবির আর আমার সম্পর্কের ভাবনাটা আমাকে ভাবতে দিই। আবিরকে এখন আমি ভালোবাসি এবং নতুন করে আবার আমি আবিরকেই বিয়ে করতে চাই। তাই তো আপনার বড় ছেলের গলার সিঁদুর আমি সিঁথি থেকে কি বললে বাবা? আকাশের পর তুমি সেদিক থেকে মুছে ফেলে দিলে। না বাবা না, এতে যে আমার আকাশের অকল্যাণ হবে। অকল্যাণ? কিসের অকল্যাণ? যে নেই তার স্মৃতি আর আমি বয়ে বেড়াতে পারবো না। বাবা বলো না বাবা, আমার কথা তুমি বলো না। যেখানেই থাক, যেভাবেই থাক, আমার আকাশ তো বেঁচে আছে। তাই আকাশের দেওয়া সাকাশি ধরে এমন জায়গা করলে তার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। সে মৌলকে বাঁচতে থাকে আমার কোনো যায় আসে না। তাই বলছি যেমন করে হোক ওই আবিরকে রাজি করিয়ে আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। এই মাসে আবিরকে আমি আত্মীয় স্বজন সমাজ সংসারে সবার ভিতরে তোমাদের একমাত্র পরিচয় তুমি তার পূজনীয় বৌদি। আর তোমার সেই ছেড়ে দেওয়া সেই মধুর সম্পর্কে কখনো তুমি কলঙ্কিত করতে চেও না বাবা। কি বললেন? আমি তোমার হাত জোর করে অনুরোধ করছি বাবা, আকাশের দেওয়া সাকা সিঁদুরের স্বীকৃতি তুমি মুছে দিও না। স্বামীর দেওয়া সিঁদুর হলো স্বামী স্ত্রী জন্ম জন্মান্তরের সম্পর্কর বন্ধন। সেই বন্ধন কখনো কোনোদিনই কোনো কারণে ছিন্ন করে যেও না বৌমা। তাই আমি বলছি ওই নতুন করে ওই সাকা সিঁদুরকে তুমি যে সিঁদুর আমি একবার আমার সিঁথি থেকে মুছে ফেলেছি সেই সিঁদুরটাকে আর আমি পড়তে পারবো না। আর সিঁদুর যদি আমাকে পড়তেই হয় সেই সিঁদুর আমি আমার না ভালোবাসার সিঁদুর। আমি জীবিত থাকতে তোমাকে ওই মধুর সম্পর্কের মাঝে কখনো কলঙ্কের কালি মাখাতে দেব না। ওটাই শুধু এই সংসারের অকল্যাণ হবে। সারা জগতে আদর্শ চৌধুরীর উল্লাসের ছিঁড়ে গিরিধার তুৎকার ছড়িয়ে মারবে। গিরিধার তুৎকার সে যদি আমাদের কথা না ভেবে আমাদেরকে অভিমান করে বাড়ি থেকে যেতে পারি তাহলে তুমি তার কথা কেন ভাবছি বাবা? আমি তোর মা, আমি এই তাই তো আমি ভাবি রে মা, কিন্তু অনুজ মনটা যে কথা শুনে না। পুত্র পিতার মুখে শত হাত দিতে পারি, তবু জন্মদাতার বৃদ্ধি হয়ে পুত্রের কর্তব্য ভুলতে পারে রে মা। তাই তো আকাশের কথা মনে পড়ে গেলে আমার মনটা কেমন যেন হাহাকার করে সেই আকাশ চির আমার সততার সাধনা আশা ভরসা দুর্যোগে সেই ঘোর বর্ষায় আমার আকাশ সমস্ত স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেল। এখন আমি কি করবো? কেমন করে এই সংসারের হাল ধরবো? আর কেমন করে না আমি তোর বিয়ে দেবো? তুমি আমি হলাম আপনার বাড়িতে বিবাহ মেয়ে আছে জেনে আমি দরকারি করে গেলাম।
অবশ্য আজাদ আর একেসার লাভজনক না, কারণ এখনকার ছেলেমেয়েরা তো আগে থেকে নিজেরাই নিজেদের গিয়ে ভোট গাড়ি করে বসে আছে। করতে কেউ না করে সত্যি আমার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্রের প্রয়োজন। তোমার হাতে কেমন পাত্র আছে মনে? আপনি যেমনটি চাইবেন তেমনটি পাবেন। জুতো কেনেন তৃতীয় চতুর্থ পঞ্চম আরেকটা ও কিশোরা পাঁচবারে বিপুরো ও দেখেনি এমন পাত্র আমার হাতে আছে। ওসব পাত্রদের জন্য অবশ্য কোনো পণ দিতে হবে না, উল্টে আপনার মেয়ে যাবে ভালো ভালো গয়না, দামি দামি শাড়ি এবং তার সঙ্গে দু চারটে বাচ্চা ফিরি। কি বললেন? একটা রসিকতা করার জায়গা নয়। ভালো পাত্রের সন্ধান থাকলে বলবে, তাহলে তুমি আসতে পারো। আসতে পারবো আমাকে কি আপনি যেমন তেমন ঘটক পেয়েছেন? যেমন যৌতুক থাকবেন তেমন জামাই পাবেন। পছন্দ হয় ডাক্তার পাত্র 5 লাখ, ইঞ্জিনিয়ার 4 লাখ, মাস্টার 3 লাখ, তারপর বেকার পকেট মার। কার শুনে লাভ নেই। তাহলে কোনটা বাজে চৌধুরী মশাই? কি আর বাঁচবো? এত টাকা যৌতুক দেওয়ার মতো সামর্থ্য কি আমার আছে? তাছাড়া আমি শিক্ষকের মেয়ের বিয়েতে যৌতুক দেওয়ার কথাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। হবে না, নিজের পক্ষে 25-30 হাজার টাকা যৌতুক দিতে না পারলে কোনোদিনে আপনার মেয়ের বিয়ে হবে। আপনি চাইলে 25-30 কেনা বলছেন চৌধুরী মশাই, বিনা যৌতুকে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। বিয়ে করার মতো পাত্র কোথায় আছে করে? কেন আপনার সামনে সত্যি বলছে কি চৌধুরী মশাই? আপনার মেয়েকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি বললেন? না আসলে এখন যে আমার খুব একটা ইচ্ছে আছে তা নয়, আসলে যৌতুকের অভাবে তোমার বিয়ে হবে না ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। তাই তোমার বাবাকে কন্যাদায় থেকে উদ্ধার করতে বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। বেরিয়ে যাও মানে? বলেটা কি গলা ধাক্কা দিয়ে বুঝিয়ে দিতে হবে নাকি? বিয়ে করতে আসার আগে একবার আইনে কখনো মুখ দেখেছে? হ্যাঁ, কখনো কি ভেবেছে যে বিয়ে করার মতো আপনার বয়স আছে? যোগ্যতা? হ্যাঁ, যোগ্যতা। একটা মেয়ের বয়সে মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিতে তোমার লজ্জা করে না? তুমি কি ভেবেছো যৌতুক দেওয়ার সামর্থ্য নেই বলে আমি ডাক্তার হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো? তাহলে সোনা যে রাং হয় এ তো জানার কথা। তবে আমিও দেখবো তো ধরে মশাই ওর সুপাত্র আছে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায়, তখন আমার পায়ে ঘরে সদা হাজি করলো আমি কিন্তু সহজে হাঁ করবো না। বিয়ে দিতে না পারলে মেয়েকে নিজের হাতে গলা দেবে খুন করবো। বাবু তোমার মতো ওই খাদের মোড়ের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি কখনো দেব না। আপনার আপত্তি না থাকে আমি প্রতিমাকে বিয়ে করবো। অবশ্যই যদি আপনার কোনো আপত্তি থাকে তুমি আমার প্রতিমাকে। হ্যাঁ মশাই, আমরা দুজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে খুব শীঘ্রই আমরা বিয়ে করব। অবশ্যই আপনার যদি কোনো আপত্তি থাকে। আপত্তি কি বলছেন বাবা? তোমার মতো হিরে টুকরো ছেলে যে আমার প্রতিমাকে বিয়ে করতে রাজি হয়েছে, এ কি আমার কম সৌভাগ্য? ও কথা বলে আমার লজ্জা দেবেন না মশাই। লজ্জা তো আমারই পাওয়া উচিত। যে পিতা পুত্রের সাজা দিতে নিরুদ্দেশের প্রতি পা বাড়িয়ে দেই, যে পিতা অর্থে পুত্রের কাছে মিথ্যে প্রলোভন হই, কন্যা বিবাহের জন্য যাকে অন্য কর্মীরা তার হাত পেতে দাঁড়াতে হয়, তার যে বড় লজ্জাই আর আমার কেউ নেই বাবা, আর আমার কেউ নেই।
করে গেছো? এ বলে তুমি সামান্য হবে কি তুমি এত সহজে আমার সত্যি বলছো তুমি? কিন্তু এত সুখ কি আমার কপালে সইবে তুমি বলো তো? কেন সইবে না প্রতিভা? সুখ, দুঃখ, হাসি, কান্না এই তো আমাদের জীবন। আমাদের জীবনে যাই আসুক না কেন সবটাই আমরা সমান ভাগে ভাগ করে নেব। সত্যি বলছো? এই ভালো লাগা কাছে আসা, এই ভালো লাগা কাছে আসা, সম্বন্ধে কিছু বলুন। তাদের চাল চলন কথাবার্তা না জানলে আমি ওদের সঙ্গে অভিনয় করবো কি করে? আকাশ চৌধুরী ফ্যামিলি আর একজনের কথাই বলতে বাকি আছে, আর সে হলো আকাশ চৌধুরীর ভাই আমি, যে আমার আকাঙ্ক্ষিতা তুফানিকে মূর্খের মতো বিয়ের স্বপ্ন দেখেছিল। আজ তো তাকে বিয়ে নাতেই আলিয়াকে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে উত্তেজিত হয়ে উঠলে কেন? না মানে আমি ভাবছি এত বড় মালটা বেঁচে গেল কি করে, যদি বলেন তো। বেঁচে গেল, চিরদিনের মতো অন্ধ হয়ে গেছে, আমার পড়ে গেছে। যদি বলেন তো একদিন সুযোগ বুঝে সাবার করে যাবো, তার আগে মালটা তো আমার চিনে দিন। বিদেশ করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু আমার ডিরেকশন অনুযায়ী কাজ করবে এবং কোথায় কিভাবে কি কি করতে হবে তা আমি তোমায় যথা সময় জানিয়ে দেব। ওকে মিস্টার, তার আগে এসো, আমি তোমায় চিনিয়ে দেব অন্ধ আমিরকে। আধারের মাঝে তোমার আছেই, তোমার দেখা পাই না, হাজার সুখের মাঝে তো সুখ আছে, সুখ যে আমার চাই না। সব
আলোর জগৎ থেকে ছুটি নিয়ে এই কারের মাঝে আমার চির সমস্ত অন্ধকার দূর করি তোমাকে আমি আবার আলোর জগতে নিয়ে যাবো। আমি বৌদি দেখো না, ওই সম্পর্কে তুমি আমাকে আর দেখো না। ওই শব্দটা শুনলে আমার হৃদয় যদি ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু আমার হৃদয়ে নেমে আছে কত প্রশান্তির ছাড়া। ওই সম্পর্ককে দেখে আমি যে বড় শান্তি পাই বৌদি। তুমি মিথ্যে কথা বলছো। আমি জানি মুখে বলতে না পারলেও অন্তরটা তোমার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার মন বলছে আজও তুমি আমাকে ভালোবাসো। আমি না, ভালোবাসা আমার জীবনে এক দুর্লভ স্বপ্ন। সেই স্বপ্নটাকে আমি বহু কষ্টে আমার মনের মাঝে ঘুম পাড়িয়ে করি। প্রেম মাগো প্রেম, আর তুমি নতুন করে সেই আমার ঘুমন্ত স্বপ্নটাকে আর জাগিয়ে তুলো না, তাহলে হয়তো আমি পাগল হয়ে যাবো বৌদি। একেবারে পাগল হয়ে যাবো। বৌদি বৌদি আর বৌদি, কে বৌদি? কার বৌদি? আর আমি কার বৌদি নই। সেদিনে বিয়েটা ছিল আমার কাছে একটা দুর্ঘটনা মাত্র। আর সেই দুর্ঘটনা ঘটে তোমার দাদার পরানো সিঁদুর আমি স্মৃতি থেকে মুছে ফেলেছি। কি বললে? আমার সেই সূত্র ছিল না। শুধুমাত্র তোমার প্রতি রাখা আমার বলছি দাও না। আমার এই সুন্দর স্মৃতিটা তোমার ভালোবাসার রঙে রাঙা করে দাও। চুপ করো, তুমি চুপ করো। তোমার ওই মুক্তিতে সারা সংসার বিষাক্ত হয়ে উঠবে। সারা সবাই সংসার ঘৃণায় চুটকার ছুড়ে মারবে। সারা জগতের মাঝে কলঙ্কিত হয়ে রবে তার মনের মধুর সম্পর্ক। তোমার ভালোবাসা বুকে নিয়ে সমস্ত কলঙ্ক আমি ভুলে থাকবো। আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে তুমি আমাকে একটুখানি ভালোবাসা ভিক্ষা দাও। শুধু একটুখানি ভালোবাসা আমার শেষ কথা তুমি শোনো। তোমার আমার অতীতের সম্পর্ক যাই হোক না কেন, আর তুমি আমার দাদার বিবাহিতা স্ত্রী। তাই আজ আমি তোমাকে ওই জীবনে প্রণাম জানাতে পারি, কিন্তু প্রেমিকা হিসেবে ভালোবাসতে পারি না। কখনো না, কখনো না। অপুরুষ আমার ভালোবাসাকে অসম্মান করে তুমি কোনোদিন সুখে থাকতে পারবে না। তোমাদের সংসারে এবার আমি আগুন জ্বালে দেবো। তোমার জন্য এতদিন আমার এই হৃদয়ে যে ভালোবাসা জমিয়ে রেখেছিলাম, সেই ভালোবাসার পরিবর্তে এবার আমি ছড়িয়ে দেবো ঘৃণা। শুধু এই ঘৃণা। তোমার যে ঘৃণাটা কিন্তু আমার জীবনে এক চরম প্রাপ্তি। একই তোমার চোখে জল, তুমি কাঁদছো। তুমি আমাকে ভালোবাসো তাই বলো। শুধু ভালোই বাসি না তোমারই, আমার জীবনের সবচেয়ে ভালোবাসার পাত্রী তুমি, শুধু তুমি। আর তো ভগবান আমি তোমার হৃদয়ে প্রবেশ করতে গিয়েও উপেক্ষিত হয়ে, কারণ তখন তুমি আবিরের প্রেমে দিশাহারা হয়ে পড়েছিলে। দিশা আমার কেটে গেছে কল্ল, কারণ ওই পথখানি কবি আমার ভালোবাসাকে অপমান করে আরে পুরো আদর্শ চৌধুরী আমার দাদার সঙ্গে কাজ করে আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। এবার আমি সবটাকে শেষ করে দিতে চাই। আমি সব সময় তোমার পাশে আছি তোমারই। এখন বলো আমার কি করতে হবে? আগামী 19 ফাল্গুন আমার দাদার সঙ্গে প্রতিবার বিয়ের দিন স্থির হয়েছে। তাই যেমন করে হোক
তোমাকে ভাঙতেই হবে। শুধু মেয়েটাই ভাঙবো না তুফানে, আমি এমন চাল চালবো যে চালে মাঠ হয়ে আদর্শ চৌধুরীর সাজানো সংসারটা আজীবন চোখের জল ফেলবে আর লজ্জায় ঘৃণায় হবে। তোমার দাদা সাগর হয়তো চিরদিনের মতো দেশ ছাড়ে পালিয়ে যাবে। আর যদি তুমি পারো কল্লো, তাহলে তুমি তোমার কাজের পুরস্কার স্বরূপ পাবে এই তুফানে হৃদয় উজাড় করা ভালোবাসা। শুধু ভালোবাসা নয় তুফানি, আমি একদিন না একদিন তোমাকে আপন করে কাছে টেনে নেব আর সেই সঙ্গে কেড়ে নেব আদর্শ চৌধুরী আর আমির চৌধুরীর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি। কিভাবে বলো? তুমি আশা করতে ওই অসম্ভবকে সম্ভব করার মূল অস্ত্র হলো আকাশ চৌধুরী। অকুল আকাশ চৌধুরী। হ্যাঁ তুফানি, আসল আকাশের সঙ্গে নকল আকাশের অদ্ভুত মিল। তাই সেই নকল আকাশকে আসল আকাশ সাজিয়ে ওই আদর্শ চৌধুরীর সংসার নাটকে একেবারে আমরা শ্মশান করে দেব। সে আলোর পথ ধরে চলতে চলতে কখন যে আমি তাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেই ভাবতে পারিনি। তাই তো ওকে নিয়ে ভাবতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সে আমার স্বপ্ন রাজ্যে রাজ করত, সে আমার স্বর্গের রাজ্যে। তাই তো তাকে আমি বন্ধ করুন আপনার অবস্থা সব থেকে আপনি বন্ধ করুন। কেন ওইটা যারা অনেক প্রচার করে স্বপ্নের এবার করতে চাই, ইচ্ছে করে সে স্বপ্নের সোনাটাকে ভেঙে তুড়িয়ে দিই। কিন্তু কেন ভালোবাসার প্রতি তোমার এত ঘৃণা কেন? ওইটা ভালোবাসার প্রতি রইবে, তাও ভালোবাসার প্রতি রই যারা মুখে মিথ্যে ভালোবাসার বলি আমি অন্তরে কাল লাগিয়ে সফল মারতে তৈরি হই, সেই নারী যাত্রাটি আমি ঘৃণা করি। সব নারী তো এমন নির্মম নিষ্ঠুর হতে পারে না। পারি না সব পারি সাথে আমার লাগে না অপ্রিয় ভালোবাসার নেশা বলে সন্তুলসী রাখতে বেঁচে উঠতে পারে। উল্কা ব্যক্তিগত সুখের কবি হতে প্রজন্মের মুখে প্রসাদে পরে চলে। উল্কা কি বলছো তুমি? উল্কার হৃদয় এখন ধরে পরে মুখে ব্যবসা মনে ভাবে কম করো ভালোবাসার ভাষা বলা যায় না। শুধু তোমাকে কাঁদতে হবে বলতা কাঁদবো আমি আজীবন শুধু কাঁদবো। আমি দেখবো আমার এই চোখের জল তোমার মনের আগুন নিভাতে পারে কিনা। তুমি তোর সেই মুখের মিষ্টি হাসিটুকু আজ কোথায় রে স্বপ্ন? ওই উল্কা চুরি করে নিয়ে গেছে দাদা। উল্কা মুঝে বড় ভাষা দাদা। পাহাড়ের মাঝেই তুলকি থাকবি বম ঝর্ণা পারবি না বোন ওই পাহাড়ের বুকে অঝরের ঝর্ণা ঝরিয়ে দিতে। দাদা আমি থাকবো, আমি তোর জন্য একটা নতুন বন্ধু নিয়ে এসেছি। মানে হ্যাঁ, জীবনের কাছে গিয়ে কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাচ্ছিল, তাই আমি ওকে অনেক বুঝে আমার সঙ্গে নিয়ে এসেছি। ওকে মানসিকভাবে সুস্থ করার দায়িত্ব
আমি তোর উপরে দিতে চাও? আমি আমি নিজেই তো একটা রোগী দাদা, একটা রোগী হয়ে আমি কেমন করে আরেকটা রোগীর সত্যতা করবো তুমি কি আমাকে বলতে পারো দাদা? একজন রোগী তো আর একজনের রোগীর মনের কথা বুঝতে পারে। আর তাই আমি চাই আজ থেকে তোরা দুটো রোগী দুজনার মনের ট্রিটমেন্ট করবে। দাদা তার মানে কই হে আমবে, ও ঘরে বসে বসে একা না থাকে এ ঘরে এসো, আমার এই পাগলি বোনটার সঙ্গে তোমার আলাপটা করিয়ে দিই। আমার প্রাণ বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। মুহূর্তের উত্তেজনায় যে আমি ভুল করতে চেয়েছিলাম। তুমি এখানে কি মুশকিল, তোরা তো দেখছি দুজন দুজনাকে আগে থেকে চেনে। কেন চিনবো না? আমরা তো দুজন একই কলেজে পড়তাম। যাও, তাহলে আর আমাকে নতুন করে পরিচয় করে দিতে হলো না। আগতা তুমি তুমি কি এমন ঘটনা তোমার জীবনে ঘটেছিল যে তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? সে কথা বলার ধৈর্য আজ আমার নেই সত্তা। তো এই কথা সত্যি, আমার জায়গায় তুমি হবে, তুমি একেই পথে হাঁটতে। মন যার দুর্বল সে নিজেকে শেষ করার কথা ভাবে সাগর, সংগ্রাম করে বেঁচে থাকাটাই তো আসল জীবন। দাদা ডক্টর বাবু, মুহূর্তের উত্তেজনায় বুদ্ধি ভংসরে মানুষ যখন আত্মহত্যা করতে উদ্যত হয় তখন কিন্তু সেই তাকে বাধা দিতে চায়, কিন্তু তার আত্মহত্যার করার ইচ্ছে না থাকলেও কি হ্যাঁ আমি ঠিকই বললাম তো? আত্মহত্যা করার ইচ্ছে না থাকলো বেঁচে থাকার ধৈর্য আজ আমার নেই ডাক্তার বাবু। এবার আপনি আমাকে অনুমতি দিন এই দেশ ছেড়ে দূরে কোথাও গিয়ে। নো নো ইয়াং ম্যান, মেন্টাল ডিপ্রেশন সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমি কিন্তু তোমায় কোথাও যেতে দিতে পারি না। দাদা না চাইলেও আমি কিন্তু চাই যে তুমি এখানে থাকো, কারণ আজ যে তোমাকে আমার বিশেষ প্রয়োজন। আর কি, আজ থেকে তোরা দুজন দুজনের মনের প্রয়োজনে লেগে যাও। অসম্ভবকে সম্ভব করতে হবে তোমাকে। তুমি তো সিলেট অভিনয় করবে। কিন্তু সেই অভিনয় যদি নিখুঁত না হয় সবাই যদি বুঝতে পারে যে লোকটা নকল আকাশ থেকে আমাদের আগে। আর তোমাকে এই কল্যাণ সামন্ত যখন নকল আসল চিনতে পারেনি, আশা করি কেউ তাকে চিনতে পারবে না। তবু আমার মন কিন্তু কিছুতেই সময় দিচ্ছে না। একটা অপরিচিত পুরুষের সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে হবে। আর সুযোগ খুঁজে না পেলে যে আমাকে নিয়ে না তুফানি, ওই এই নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না। সে শুধুমাত্র কয়েকদিনের জন্য তোমার কাছে মাইনের লোভে আমি চাকরি করতে এসেছি। কল্যাণ শুধুমাত্র 1 মাসের জন্য ওকে আমরা এবার ঢাকা সাজিয়ে রাখবো। আর 1 মাসের মধ্যে কৌশলে এবারে সমস্ত দলিলপত্র ব্যাংক অ্যাকাউন্টের কাগজ সব সাহায্যে আত্মসাৎ করার চেষ্টা করবে। তারপর কাজের শেষে পুরো আদর্শ চৌধুরী আর অন্তরকে আমরা পথে নামিয়ে সমস্ত প্রপার্টিতে আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব। ঠিক বলেছ কল্যাণ। আদর্শবান আদর্শ চৌধুরী আর বস পার্টি নাবিকে আমি উচিত শিক্ষা দিতে চাই। এই তো আমি চাই আদর্শ চৌধুরীর এই সংসার নাটকের রঙ্গমঞ্চে আজ থেকে আমি একটা নতুন ক্যারেক্টার প্রবেশ করে দিলাম। সেই ক্যারেক্টার শুধুমাত্র করে যাবে আমার ডাইরেকশন অনুযায়ী সুনিপুণ অভিনয়। অভিনয় আমিও করবো কল্যাণ। তোমার এই নতুন ক্যারেক্টারের সঙ্গে আমার তালে তাল মিলিয়ে আজ থেকে আমি করে যাবো সুনিপুণ অভিনয়। এই
যে বৌমা আমার সকালের ওষুধ কোনটা? আজকাল তো চোখে ভালো দেখা যায় না, প্রতিমাটা থাকলে সময় মতো ওষুধগুলো খাইয়ে দিত। জানতো বৌমা আমার সকালের ওষুধ কোনটা? এই নিন আপনার ওষুধ। আমার ওষুধগুলো আপনি ছেড়ে দিয়ে তা আপনি কি দিয়েছি? আপনাদের আদরের বৌমা ওষুধটাকে বেছে নিয়ে একেবারে আপনার গলায় গুঁজে দেবেন। কেন বৌমা? আজকাল তোমার মতো উচ্চ শিক্ষা অধিকারী পুত্রবধূ রচিবধূ বিচারে পুরো শ্বশুর আর বড় শ্বশুরের মূল্য একই। কাজে শুধু পুত্রবধূর কাছে একটু আশা করা মূর্খামি ভেবে অসত্য শুধু আমি তোমায় টুকু বেছে দিতে বলেছিলাম বৌমা। আমি আপনার বাবার চাকর নয়। দিনরাত আপনাদের সেবাদাসী হয়ে আপনাদের আমি সেবা করে যাবো। সেটাই যে একটা নারীর সহজাত ধর্ম বৌমা, সেই কথাটা আজ তুমি ভুলে গেছো বৌমা। আমার কবিতা ছেড়ে এখন আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো। আজ থেকে এবার সমস্ত কাজ বাসন মাজা, ঘরকে পরিষ্কার করা, বাজার করা সব কিছু আপনি করবেন। আপনি বাবা, আমাকে তুমি এই বাড়ির চাকর বানাতে চাও? আপনি কি ভেবেছেন আমি চাকরানি হয়ে আপনাদের সেবা করে যাব? অসম্ভব। আমার খুব ভালো রান্নাকে আমার পরিবর্তে কিন্তু মাঝে মধ্যে ওই রান্নাটাও আপনাকেই করতে হবে। আর আপনার ওই অন্ধ বেকার এই ছোট ছেলেকে আপনি বলে দিন যে বেকার হয়ে বাড়িতে শুধু শুধু বসে অন্ন ধ্বংস করলে হবে না। হয় কোনো কাজ বেছে নিন, আর না হয়তো পথের মাঝে দুপথ বাড়ি বাবুদের উদ্দেশ্যে বলবে, বাবু মশাইরা আমি অন্ধ ভিখারি, আমাকে 2 টাকা ভিক্ষা দেন না। তোমার প্রথম ভিক্ষাটা আমি তোমার কাছেই চাইলাম বৌদি। দয়া করি এই অসাধারণ ভিক্ষুকের শূন্য ছুটতে একটু করুণার ভিক্ষা দাও। তুমি করুণা নও, ঘৃণা। তোমার নাম ঘৃণামি, আমার জীবনে আশীর্বাদ ভেবে আর মাথায় তুলে দিলাম। এত আশা তুই সত্যি পাচ্ছি আমি কেন পারবো না বাবা? তুমি বলেছো এত আঘাত অপমান নীরবে সইতে পারো, তাহলে আমি কেন পারবো না বাবা? কে বলি আমি আঘাত অপমান সইছি? আমি তো বেশ সুখে আছি রে। কোন বাড়িতে কজন বৌমা তাদের এই বুড়ো শ্বশুরের প্রতি এমন সেবা যত্ন করে। তাহলে বুঝি তোমার আদরের বৌমার বিশেষ এই বাড়ির কজন মারা থাকে না করে বেকার করে শেষ করতে তুমি নিজের হাতে দায়িত্ব দিয়েছে বাবা। আজকে আমি বড় নিরুপায়, কর্তব্য রক্ষা করতে গিয়ে আজ আমি বড় ভুল করে ফেলেছি। সেই বলে চিত্ত আমার শুধু চোখের জল, চোখের জল। কাজের জন্য তৈরি হয়নি, আমি লিস্ট তৈরি করেই রেখেছি। ওই লিস্ট অনুযায়ী আপনি বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসবেন। আসুন। আমি বাবার করতে যাবো। তুমি কি বাজার করবে? আমার কসমেটিক্সের জিনিসগুলো তুমি চয়েস করে নিয়ে আসতে পারবে? কিছু না পারলেও তোমার মুখে লাগাম দেওয়ার জন্য আমি ঠিক কিনে আনতে পারবো বলে।
বাবার উপর অভিমান করে যে আকাশ তোমার ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল সেই আকাশ আবার তোমার সামনে তোমার ভালোবাসা তাহলে আবার তোমার কাছে ফিরে এসেছে কি যে নামটা? হ্যালো হ্যালো দুবারি কে তুমি? সত্যি করে বলো, তুমি কে? তুমি আমার চিনতে পারো না? আমি আমার এই জন্য পুরোটা বাবা আমি তোমার বড় ছেলে দাদা দাদা ও আমি কেমন আছো? না মানে ভালো আছো তো? তুমি কেমন আছো দাদা? তুমি ভালো আছো তো? খুব ভালো রে খুব ভালো বৃদ্ধ বাবা আরে অন্ধাদেরকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়নি দাদা? হয়েছিল বলেই তো আমি তোমাদের কাছে ফিরে এলাম ও সত্য কথা থাক কতদিন পরে তুমি বাড়িতে ফিরে আগে এসো তুমি আমার সাথে এসো আগে বিশ্রাম নিতে দাঁড়াও বাবা, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তুমি একটু ভালো করে চেনার চেষ্টা করো, ওই আকাশের মতো দেখতে অন্য কেউ নয় তো? বাবা মাঝে মাঝে কথা বলে আমার স্বামী ঘন্টা এত বিক্রির বাচ্চা শোনাবো না সেদিন আপনাদের জন্য ও আমার কাছে এই সংসার ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল আর যদি আবারও আমাদের ছেড়ে চলে যায় তাহলে কিন্তু এই বাড়িতে না আগুন ধরে নেব তোমার মতো আগুনের ঘোড়া যে বাড়িতে আছে সে বাড়িতে আগুন লাগতে তুমি আমার বিশ্রামের ব্যবস্থা করো আজ কিন্তু সারাদিন তোমার বিশ্রাম করবে আজ কিন্তু প্রথমবার তোমার হাতে রান্না এবং সেই রান্নার সমস্ত উপকরণ তুমি নিজে তোমার পছন্দ মতো কিনে আনবে কেমন তাই হবে লোকটা প্রথম দিনে আমার ফরমাইশ শুরু করেছি মনে হচ্ছে সত্যি করে বলো, কে তুমি? আমি তোমার আকাশ বাবা তোকে কখনো ফাঁকি দেওয়া যায় না। তোমার কথাবার্তা তার চরণ বলছে তুমি আমার আকাশ নও, হতে পারো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। দাদা তুমি তোমার বিশ্বাস নিয়ে দেখো বাবা আর কোনোদিন তোমার বিশ্বাস মানুষের আমি আসবো না দাদা আমি তুমি বাবার মতো আমাকে বিশ্বাস করিস আমি তোর দাদা বললে ভাই বললে ভাই বলে যখন তুমি আমায় দেখেছো, তুমি যাই হও না কেন আমি জানবো তুমি আমার দাদা, আর দাদা কখনো ভাইয়ের সঙ্গে জনমের লোক চুরে খেলতে পারে না। আমি এই সংসারটা বুঝি শেষ হয়ে গেছে দাদা। আমি উপার্জনহীন অন্ধ বেকার বডির সিনাহীন অপমানে এই সংসারের খানে টানতে বাবা আজ ক্লান্ত, আর ভাগ্যের যুবকাষ্টে মনে হোক আমাদের প্রতিভা আমাদের উন্মাদের সহজে তুমি বাঁচাও দাদা, ওদের তুমি বাঁচাও। বাঁচাও বলে ভাই বাঁচাবো তাহলে আমি শুনি বলো আমি এই বাবা ওই কাছে নিজে কি সত্যি আসল আকাশ করে বিশ্বাস করো তারপরে ওই কন্নড় সমস্ত নিজের পাতা পাতি ওকে আমি ধীরে বিচারণ করি লক্ষ কোটি দেখো সময়ের সন্তানটাই কচ্ছ দৌড় তাই করতে হয়ে গেলে আমি বলবো লক্ষ মাস ধরেছি তুমি কি আমার আগে অপমান করতে চাও আমার ভাইয়ের উপর হাত চালাও
এইভাবে পারফেক্ট অভিনয় না করলে ওরা আমাকে আসল আকাশ বলে মেরে দেবে কি করে? ঠিক আছে বাবা, ঠিক আছে, তার জন্য আমি তোমার হাত ধরে এতে সেই পুরুষ সজ্জা রাতে আমাদের সমস্যার এসব কথা তুমি কি করে জানলে? আমি একদিন স্বপ্নে দেখছিলাম আপনার মতো সুন্দরী বেঞ্চা তার স্বামীর মুখ থেকে গঠন করে সেই স্বপ্নে ছিল কথাগুলো আমার মনের মাঝে লুকিয়ে আছে বেঞ্চা। কিন্তু আশ্চর্য হবে, আপনার সেই স্বপ্নের কথাগুলো আপনার জীবন সত্যিকারের কথা দাঁড়াবে সেদিন আপনি আসল সামনে হাত ধরে গান করছেন, আমার হাতটা ধরুন, সেই গানটা নতুন করে করেন না। তোমার শ্বশুর দেওয়ার শুনলি না? শুরু করলে স্টার্ট।